Hello students, welcome to another class of valence bond theory. Valence bond theory-তে যে দুটো অ্যাটম যখন একটা মলিকুল ফর্ম করে, ইনফাইনাইট থেকে দুটো অ্যাটম এসে কিছুটা বন্ড এনথালপি পরিমাণ এনার্জিকে লুজ করে তার একটা বন্ডিং ডিস্টেন্সের মধ্যে এসে কিভাবে একটা মলিকুল গঠন করে বা তাদের যে এনার্জি ডায়াগ্রামটা বা এনার্জি প্রোফাইলটা সেটা আমরা বুঝেছিলাম বা পড়েছিলাম। আজ আমরা পড়বো আরেকটা বন্ড ফর্মেশনের একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে ওভারল্যাপিং অফ অ্যাটমিক অরবিটালস। তো অ্যাটমিক অরবিটালস এর ওভারল্যাপিং এর কি ধরনের নেচার হয় বা ওভারল্যাপিং হতে গেলে কি কি ক্রাইটেরিয়া থাকে বা কোন ওভারল্যাপিংটা ফ্রুটফুল ওভারল্যাপিং বা পজিটিভ ওভারল্যাপিং হয় বা কোন ওভারল্যাপিংটা নেগেটিভ ওভারল্যাপিং বা কোন ওভারল্যাপিংটা জিরো ওভারল্যাপিং বা এই ওভারল্যাপিং এর ফলে কি কি ধরনের বন্ড তৈরি হয় বা কি কি ধরনের সিগমা বন্ড বা পাই বন্ড কিভাবে তৈরি হয়, এগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। সো লেটস স্টার্ট। তো আমাদের প্রথমেই যেটা জানতে হবে অরবিটালস কাকে বলে। তো নিউক্লিয়াসকে সেন্টার করে ইলেকট্রন যখন থাকে তো এটা বিভিন্ন রকম ভাবে থাকতে পারে, মানে আইদার সে এক্স অ্যাক্সিস বরাবর থাকতে পারে বা সে ওয়াই অ্যাক্সিস বরাবর থাকতে পারে বা সে জেড অ্যাক্সিস বরাবর থাকতে পারে। তার মানে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে বেস করে একটা 3 ডাইমেনশনাল স্পেসে ইলেকট্রনের একটা পাওয়ার প্রবাবিলিটি থাকে। তাহলে এই নিউক্লিয়াসকে বেস করে বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে 3 ডাইমেনশনাল স্পেসে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি, সেই জায়গাটাকে আমরা বলবো অ্যাটমিক অরবিটালস। ওকে, সেই জায়গাটাকে আমরা বলবো অ্যাটমিক অরবিটালস। তো এবার যখন ভ্যালেন্স বন্ড থিওরি থেকে আমরা কি জানতে পারি, কি যখন দুটো অ্যাটম একটা মলিকুল তৈরি করে তাদের মধ্যে যে ওভারল্যাপিংটা হয়, সেই নেচার অফ ওভারল্যাপিং অরবিটালটা কি বা নেচার অফ অরবিটালটা কি ধরনের হয়। কোন রকম আয়নিক বন্ডিং বা মেটালিক বন্ডিং ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায় না। ভ্যালেন্স বন্ড থিওরি কেবলমাত্র কোভ্যালেন্ট বন্ডিংকেই ব্যাখ্যা করতে পারে। তো কোভ্যালেন্ট বন্ড ফর্মড বাই ওভারল্যাপিং অফ টু অ্যাটমিক অরবিটালস, মানে দুটো অ্যাটমিক অরবিটালস। সাপোজ হাইড্রোজেন, তার একটা অ্যাটমিক অরবিটাল আছে, সেখানে একটা ইলেকট্রন আছে, আর সাপোজ ক্লোরিন একটা অ্যাটমিক অরবিটাল, তার একটা ইলেকট্রন আছে। তো এই ইলেকট্রন আর এই ইলেকট্রন দুজনের মধ্যে ওভারল্যাপ করবে, ওভারল্যাপ করে ফ্রুটফুল ওভারল্যাপিং এর ফলে বা পজিটিভ ওভারল্যাপিং এর ফলে তারা HCl এই কম্পাউন্ডটা তৈরি হবে, যেখানে sp ওভারল্যাপ হবে, মানে s অরবিটাল অফ হাইড্রোজেন আর p অরবিটাল অফ ক্লোরিন, s অরবিটাল অফ হাইড্রোজেন অ্যান্ড p অরবিটাল অফ ক্লোরিন দুজনে ওভারল্যাপ করে একটা HCl বন্ড তৈরি করবে। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া আমরা কি জানতে পারছি, কোভ্যালেন্ট বন্ড ফর্মড বাই দ্য ওভারল্যাপিং অফ টু অ্যাটমিক অরবিটালস, মানে দুটো অ্যাটমিক অরবিটালস ওভারল্যাপ করে বা বন্ডিং ডিস্টেন্সের মধ্যে এসে একজন আরেকজনের সাথে মিশে একটা মলিকুলার অরবিটাল তৈরি করে। সেকেন্ড, দ্য টাইপস অফ অরবিটাল কি না, অনলি হাফ ফিল অরবিটালস ওভারল্যাপ টু মেক বন্ড, মানে এস অরবিটাল হোক বা পি অরবিটাল বা ডি অরবিটাল, ফুলফিল্ড অরবিটাল কখনো ওভারল্যাপিং এ টেক পার্ট করে না। তার মানে মনে করো হাইড্রোজেনের একটা অরবিটাল একটা ইলেকট্রন আছে, এস অরবিটাল দুটো ইলেকট্রন দিয়ে ভর্তি হয়, মানে একটা ইলেকট্রন মানে সে হাফ ফিল্ড, আরেকটা হাইড্রোজেনের একটা অরবিটাল হাফ ফিল্ড, তখন এই দুটো হাইড্রোজেন দুজনে ওভারল্যাপ করে H2 মলিকুল তৈরি করবে। কিন্তু যদি একটা হাইড্রোজেন মলিকুল হয়, সে তখন আরেকটা হাইড্রোজেন অ্যাটমের সাথে কখনো ওভারল্যাপে অংশগ্রহণ করবে না। সুতরাং হাফ ফিল্ড অরবিটাল হওয়াটা খুব দরকার। ইন দ্য মোস্ট কেস হাফ ফিল্ড অ্যাটমিক অরবিটালস অলওয়েজ টেক পার্ট ইন ওভারল্যাপিং অফ টু বন্ড, ওভারল্যাপিং টু মেক বন্ড। থার্ড পয়েন্ট কি, থার্ড পয়েন্ট হচ্ছে স্পিন অফ দ্য অরবিটাল। ইলেকট্রন স্পিন মাস্ট বি অপোজিট ইন ওভারল্যাপিং অরবিটালস। ধরো একটা এস অরবিটাল আর একটা পি অরবিটাল, এটাও হাফ ফিল্ড, এটা হাফ ফিল্ড, এই দুটো অপোজিট স্পিনের ইলেকট্রনের মধ্যেই ওভারল্যাপিংটা সবচেয়ে ভালো হয়, বা এই ইলেকট্রন মাস্ট বি অপোজিট ইন নেচার হতে হবে।
তার মানে স্পিন অফ অরবিটাল যেটা হবে, মানে দুটো অরবিটালের যে দুটো ইলেকট্রন থাকবে সেই দুটো ইলেকট্রন সবসময় অপোজিট স্পিনের হতে হবে। তাহলে তাদের হাফ ফিল্ড হতে হবে, আর মানে প্রত্যেকটা অ্যাটমিক অরবিটালে হাফ ফিল্ড ইলেকট্রন থাকতে হবে, আর তার সঙ্গে তাদেরকে অপোজিট স্পিন হতে হবে। ফোর্থ হচ্ছে আইডেন্টিটি অফ দ্য অরবিটাল। আফটার ওভারল্যাপিং হয়ে যাওয়ার পরেও অরবিটাল তাদের নিজস্ব যে আইডেন্টিটিটা সেটা রিটেন করে। মানে যে এস অরবিটাল যে গোলাকার, পি অরবিটাল যে ডাম্বেল শেপ, এইগুলো এবার যখন এস অরবিটাল আর পি অরবিটাল ওভারল্যাপ করে, তখন যে ওভারল্যাপ করার পর এস অরবিটাল তার স্ফেরিক্যাল শেপ আর পি অরবিটাল তার ডাম্বেল শেপ দুটোকে ধরে রাখে। সুতরাং ওভারল্যাপিং এর ফলে অরবিটালের শেপের কোনো চেঞ্জ হয় না, অরবিটাল গুলো তাদের নিজেদের প্যারেন্ট যে শেপটা আছে সেই শেপটাকে মেনটেন করে। নেক্সট স্লাইড। The number of unpaired electrons in the atom results the same number of covalent bonds. এইটা দেখো, কোনো একটা অ্যাটমে যতগুলো আনপেয়ার ইলেকট্রন থাকে ওভারল্যাপিং এর পর তারা ঠিক ততগুলো কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা যদি নাইট্রোজেন ধরি, নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 5টা, 2s2 2p3। তো এই পি অরবিটালে 3টে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, আর এস অরবিটালে একটা পেয়ার্ড ইলেকট্রন আছে বা লোন পেয়ার অফ ইলেকট্রনস আছে। তো এই যে 3টে আনপেয়ার অফ ইলেকট্রন, এই 3টে আনপেয়ার ইলেকট্রন হাইড্রোজেনের তিনটে ইলেকট্রনের সাথে বন্ড ফর্ম করে দিয়ে অ্যামোনিয়া মলিকুল তৈরি করে। যেখানে 3টে আনপেয়ার ইলেকট্রন হাইড্রোজেনের 3টে সিঙ্গেল ইলেকট্রনের সাথে বন্ডিং করছে, সুতরাং এখানে 3টে আনপেয়ার ইলেকট্রন 3টে কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে। আর এই 2s এর যে দুটো ইলেকট্রন এরা অ্যাজ এ লোন পেয়ার নাইট্রোজেনের মধ্যে থেকে যাচ্ছে। তাহলে আমরা কি দেখছি, 3টে আনপেয়ার ইলেকট্রন 3টে কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে। ঠিক সেরকম ভাবেই যদি কার্বনের আমরা এক্সাম্পল দেখি, কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 2s2 2p2। তাহলে ফার্স্ট এক্সাইটেড স্টেটে মনে করছি এই ইলেকট্রনটা এখানে প্রমোট হলো, তাহলে চারটে আনপেয়ার ইলেকট্রন হলো। এই চারটে আনপেয়ার ইলেকট্রন 4টে হাইড্রোজেন বা 4টে ক্লোরিনের সাথে ওভারল্যাপিং করে CH4 বা CCl4 মলিকুল তৈরি করছে, যেগুলো প্রত্যেকটাই হচ্ছে sp3 হাইব্রিডাইজড। মানে একটা s অরবিটাল আর 3টে p অরবিটাল এখানে টেক পার্ট করছে বা অংশগ্রহণ করছে। সুতরাং দ্য নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস, এখানেও দেখো 4টে আনপেয়ার্ড ইলেকট্রনস আছে, এই 4টে আনপেয়ার্ড ইলেকট্রনস 4টে কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে বা 4টে সমযোজী বন্ধন তৈরি করেছে CH4 মলিকুলে। তাহলে এই পয়েন্টটা কি হচ্ছে, দ্য নাম্বার অফ বন্ডস। সুতরাং দ্য নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস ইন দ্য অ্যাটম results the same number of but results that number of covalent bonds in the new molecule বা in the formed molecule। তাহলে যে ফর্ম মলিকুলটা তৈরি হচ্ছে তার মধ্যে অ্যাটমের যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে ঠিক ততগুলোই কোভ্যালেন্ট ইলেকট্রন তারা তৈরি করবে। এগুলোই আমরা ভ্যালেন্স বন্ড থিওরি থেকে জানতে পারি। নেক্সট পয়েন্ট হচ্ছে দ্য ইন্টেন্সিটি অফ ওভারল্যাপিং। ওভারল্যাপিং অফ টু অ্যাটমিক অরবিটালস, দুটো অ্যাটমিক অরবিটালস এর ওভারল্যাপ শুড টেক প্লেস অ্যাট সুইটেবল অর অপটিমাম পজিশন টু মিনিমাম রিপালশন এনার্জি বিটুইন দ্য টু নিউক্লিয়াস। সুতরাং এই মনে করো একটা হাইড্রোজেন, একটা নিউক্লিয়াস, এইটা হচ্ছে মনে করো অপটিমাম কন্ডিশন
তাদের ওভারল্যাপিং এর জন্য। কিন্তু এরা যদি আরো একজন আরেকজনের দিকে ক্লোজ প্রক্সিমিটিতে আসে, তখন দেখো এর নিউক্লিয়াস আর নিউক্লিয়াস টাচ করে যাচ্ছে। সুতরাং এই ওভারল্যাপিংটা ফ্রুটফুল বা ফিজিবল নয়, বা এটা মিনিমাম রিপালশনটাকে মেনটেন করতে পারছে না, এখানে রিপালশন এনার্জিটা বেশি হয়ে যাবে। সুতরাং ওভারল্যাপিং অফ টু অ্যাটমিক অরবিটাল শুড টেক প্লেস অ্যাট অপটিমাম পজিশন টু মেনটেন মিনিমাম রিপালশন বিটুইন টু নিউক্লিয়াই। তাহলে এটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ওভারল্যাপিং। আর লাস্ট পয়েন্ট হচ্ছে দ্য এক্সটেন্ট অফ ওভারল্যাপিং উড বি দ্য ডিসাইডিং ফ্যাক্টর অফ বন্ড এনার্জি, বন্ড স্ট্রেংথ অ্যান্ড বন্ড লেন্থ। দ্য ভেরিয়েশন অফ ওভারল্যাপিং, কি ধরনের ভেরিয়েশন হতে পারে? মনে করো দুটো পি অরবিটাল এইরকম ওভারল্যাপ হয়েছে, তাহলে এই ওভারল্যাপিংটার জন্য এদের সবচেয়ে বেশি ফ্রুটফুল ওভারল্যাপ হয়েছে। এখানে বন্ড এনার্জি বা বন্ড স্ট্রেংথ অনেক বেশি হবে। সুতরাং যত বেশি এক্সটেন্ট অফ ওভারল্যাপিং বেশি হবে, কারণ এটা হেড অন কলিশন হচ্ছে, অ্যাক্সিয়াল ওভারল্যাপ, একজন আরেকজনের সাথে অ্যাক্সিয়ালি ওভারল্যাপ করছে, এই ওভারল্যাপটা সবচেয়ে বেশি ফ্রুটফুল বা সবচেয়ে বেশি ইন্টেন্স। তো সেক্ষেত্রে তাদের বন্ড স্ট্রেংথটা এক্ষেত্রে বেশি হবে, আর বন্ড স্ট্রেংথের সাথে সাথে বন্ড এনার্জিটাও বেশি হবে, বন্ড ডিসোসিয়েশন এনার্জি। আর বন্ড লেন্থটা এক্ষেত্রে ছোট হবে, কারণ একজন আরেকজনের সাথে যখন অ্যাক্সিয়াল ওভারল্যাপ করছে তখন একজন আরেকজনের সঙ্গে সবচেয়ে যতটা মিনিমাম রিপালশন মেনটেন করে, যতটা মিনিমাম ডিস্টেন্স মেনটেন করা যায়, সেই মিনিমাম ডিস্টেন্সটা তারা মেনটেন করবে। কিন্তু যখন এরকম পার্শিয়াল ওভারল্যাপ হবে, ধরো এরকম পার্শিয়াল ওভারল্যাপ হচ্ছে, সেক্ষেত্রে বন্ড এনার্জি ভ্যালুটা লেস হবে, বন্ড স্ট্রেংথ এই ভ্যালুটাও কম হবে, কিন্তু এক্ষেত্রে বন্ড লেন্থ বেশি হবে। সুতরাং ভেরিয়েশন অফ ওভারল্যাপিং তার উপর ডিপেন্ড করছে তাদের বন্ড এনার্জি, বন্ড স্ট্রেংথ বা বন্ড লেন্থ। সুতরাং যখন তারা অ্যাক্সিয়াল ওভারল্যাপ করে বা ম্যাক্সিমাম ওভারল্যাপ করে, তখন তাদের মধ্যে বন্ড স্ট্রেংথটা অনেক বেশি হয়, যেমন যখন সিগমা বন্ড ফর্ম হয়, এটা আমরা পরে ডিসকাস করব। আবার যখন তাদের পার্শিয়াল ওভারল্যাপ হয়, তখন তাদের মধ্যে বন্ড স্ট্রেংথ বা বন্ড এনার্জিটা কম হয়, কিন্তু তাদের বন্ড লেন্থটা তাদের বেশি হয়। তো এই হলো ভ্যালেন্স বন্ড থিওরি থেকে আমরা এই জিনিসগুলো জানতে পারি। তাহলে যদি আমরা একবার রিক্যাপ করি, তাহলে নেচার অফ অরবিটাল, যেমন কোভ্যালেন্ট বন্ড সবসময় তৈরি হয়, আমরা জানি কোভ্যালেন্ট বন্ড ফর্ম বাই ওভারল্যাপিং অফ টু অ্যাটমিক অরবিটালস। দুটো অ্যাটমিক অরবিটালস পরপর সুইটেবলি ওভারল্যাপ করে কোভ্যালেন্ট অরবিটাল তৈরি করে। সেকেন্ড হচ্ছে টাইপস অফ অরবিটাল, কি রকম ধরনের? না, হাফ ফিল্ড অরবিটালসই একমাত্র এই ওভারল্যাপিং এ অংশগ্রহণ করে, ফুল ফিল্ড অরবিটাল হলে একজন আরেকজনের সাথে ওভারল্যাপ করবে না। 3 নম্বর হচ্ছে এক একটা অরবিটালে যে হাফ ফিল্ড ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলোর সাথে যে অরবিটালটা ওভারল্যাপ করবে তাদের ইলেকট্রনটা অপোজিট স্পিন হতে হবে। 4 নম্বর হচ্ছে আইডেন্টিটি অফ অরবিটাল, যে অরবিটালে যে শেপ থাকে তারা ওভারল্যাপিং এর পরেও তারা তাদের সেই শেপটাকে রিটেন করে। এরপর হচ্ছে যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে ওভারল্যাপিং এর পরে, ঠিক ততগুলোই কোভ্যালেন্ট বন্ড সে প্রডিউস করে। এছাড়া যখন দুটো অ্যাটমিক অরবিটালস এর মধ্যে ওভারল্যাপিং হয়, তখন তারা একটা সুইটেবল বা অপটিমাম পজিশন মেনটেন করে তাদের নিউক্লিয়াসের মধ্যে মিনিমাম রিপালশন এনার্জিটাকে মেনটেন করার জন্য। আর দ্য এক্সটেন্ট অফ ওভারল্যাপিং উড বি দ্য ডিসাইডিং ফ্যাক্টর ফর দ্য বন্ড এনার্জি অ্যান্ড বন্ড স্ট্রেংথ। সুতরাং এক্সটেন্ট অফ ওভারল্যাপিং যত বেশি হবে, বন্ড এনার্জি আর বন্ড স্ট্রেংথ তত বেশি হবে, আর বন্ড লেন্থটা তার তত কম হবে। সুতরাং এটা হচ্ছে এক্সটেন্ট অফ ওভারল্যাপিং, যেটা তার বন্ড স্ট্রেংথ বা বন্ড এনার্জিকে ডিসাইড করে। যে এর সাথে সাথে বন্ড অর্ডারকেও বলা যেতে পারে, যে বন্ড স্ট্রেংথ বা বন্ড এনার্জি যত বাড়ে, কোনো একটা বন্ডের বন্ড অর্ডারও তত বাড়ে। যেমন সিঙ্গেল বন্ডের থেকে যখন ডবল বন্ডে যায় বা যখন ট্রিপল বন্ডে যায়, তখন তার বন্ড এনার্জি বা বন্ড স্ট্রেংথটা বাড়ে, কিন্তু তার বন্ড লেন্থটা আস্তে আস্তে ছোট হতে থাকে। ওকে, তো কি কি ধরনের আরো ওভারল্যাপিং হতে পারে, বা পজিটিভ ওভারল্যাপিং কাকে বলে, বা নেগেটিভ ওভারল্যাপিং বা জিরো ওভারল্যাপিং কাকে বলে, সেগুলো আমরা কিছুটা স্কিমেটিক ডায়াগ্রামে আলোচনা করব। So stay connected.